প্রধান উপদেষ্টা বারবারই বলে আসছেন নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই। নির্বাচন কমিশনও এই নির্বাচন নিয়ে যথাযথ প্রস্তুতিও শুরু করেছে। তবু কেন ভোট নিয়ে এত সংশয়? কথা বলবো আজকের পর্বে সে প্রসঙ্গে। দর্শক, স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের আজকের পর্বে আমরা কথা বলবো ভোট সংশয় নিয়ে, ভোট নিয়ে রাজনৈতিক দলসহ নানা মানুষের মধ্যে যে সংশয় রয়েছে সে বিষয়ে। তবে ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর কি অবস্থান এখন পর্যন্ত, কোন মতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো কোন দিকে যাচ্ছে সেটি একটু আমরা পর্দায় দেখানোর চেষ্টা করব। বিএনপি জুলাই সনদের বিষয়ে একমত হয়েছে, জুলাই ঘোষণাপত্রে একমত হয়েছে, জুলাই হত্যাকাণ্ডের বিচারও চাইছে বিএনপি। একই সঙ্গে সংবিধান সহ সকল বিষয়ের সংস্কার নির্বাচিত সংসদ করবে বলে বিএনপি মত দিচ্ছে, তাই তারা আগে নির্বাচন চাচ্ছে। এনসিপি বলছে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র এই বিষয়গুলোতে একমত রয়েছে, সংস্কার প্রক্রিয়া তারা চাইছে, জুলাই হত্যাকাণ্ডের বিচার তারা চাইছে, সংবিধান সংস্কার চাইছে। একই সঙ্গে তারা গণপরিষদ নির্বাচন চাইছে, যেটি নির্বাচন বিএনপি এ বিষয়ে দ্বিমত পোষণ করছে। জামায়াত বলছে তারা জুলাই ঘোষণাপত্রে মোটামুটি একমত রয়েছে, জুলাই হত্যাকাণ্ডের বিচার তারা চায়, সনদ বাস্তবায়ন তারা চায়, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে তারা পিআর পদ্ধতি চায়, সংস্কারের ভিত্তিতে তারা নির্বাচন চায়। এবি পার্টি বলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদের কারণে আগামী নির্বাচন সংঘাতপূর্ণ হতে পারে, আওয়ামী লীগ সেই সুযোগে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সকল চেষ্টা করবে। বিশ্লেষকরা এই বিষয়ে বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে নির্বাচন আয়োজন কঠিন হয়ে দাঁড়াবে, দলগুলোর মতপার্থক্য বিভক্তি দূর করতে হবে। তাই নির্বাচনের আগে কোনো দল দাবি দফা নিয়ে রাজপথে কর্মসূচি দিলে পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে। দেখছেন ভোটের ট্রেন। দর্শক, ভোটের ট্রেনের আজকের পর্বে ভোট সংশয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। একই সঙ্গে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ সালেহ প্রিন্স। প্রিন্স ভাই আপনাকে এবং ফয়েজ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি শুরুতে একটু ফয়েজ ভাইয়ের কাছে যেতে চাই। ভোট নিয়ে প্রধান উপদেষ্টা একেবারে নির্ধারিত একটি সময়সীমা দিয়ে দিয়েছে, নির্বাচন কমিশনও কাজ শুরু করেছে। তবু আসলে মানুষকে কেন বিশ্বাস করানো যাচ্ছে না যে আসলে ভোট হবেই? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছেন যে মানুষকে বিশ্বাস করানো যাচ্ছে না ভোট হবে, আপনার এই বক্তব্যের সঙ্গে আমার দৃঢ়ভাবে দ্বিমত আছে। দ্বিমতের দুটো কারণ। প্রথম কথা হচ্ছে আমি বা সরকারের প্রতিনিধিরা, সরকার কোনো বিবেচনাতেই মনে করে না মানুষ এটা বিশ্বাস করছে না। সেকেন্ড হচ্ছে আমি এখন পর্যন্ত আপনাদের গণমাধ্যম সহ বাংলাদেশের কোনো গণমাধ্যম বা কোনো গবেষণা প্রতিষ্ঠানের কোনো প্রতিবেদনে দেখিনি এখন পর্যন্ত যে মানুষের মধ্যে সংশয় আছে ভোট হবে না। এই বিবেচনায় আপনি যে এই কনক্লুশনে পৌঁছাচ্ছেন যে মানুষের মধ্যে এখনও সন্দেহ আছে বা সংশয় আছে, এই জায়গাটাই আমার কাছে একটু প্রশ্নবিদ্ধ ব্যাপার। আর আপনি যদি একটু এইভাবে দেখেন যে মাননীয় প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর থেকে উনি দায়িত্ব গ্রহণের পর 4 মাসের মাথায় জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণ উনি পরিষ্কার করে বলেছিলেন যে ভোটটি কখন হতে পারে। উনি সে সময় বলেছেন যে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে যে কোনো সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে দেশে। এখন পর্যন্ত আমাদের লেটেস্ট যে আলোচনা বা আমরা যে জায়গায় চূড়ান্ত হয়েছি ফেব্রুয়ারিতে নির্বাচন, এই সময়টা দেখুন সেই সময়ের মধ্যেই। সুতরাং প্রধান উপদেষ্টার শুরুর বক্তব্য থেকে শুরু করে এখন পর্যন্ত নির্বাচন সংক্রান্ত যে সমস্ত বক্তব্য, এর কোনোই বক্তব্যের মধ্যেই কোনো অমিল নেই। এর ফলে মানুষের মধ্যে আস্থা বা পলিটিক্যাল পার্টিগুলি যারা মূলত সবচেয়ে বড় স্টেক হোল্ডার নির্বাচনের ক্ষেত্রে, তাদের মধ্যে সংশয়ের কোনো কারণ আমরা দেখি না। আর রাজনৈতিক ময়দানে রাজনৈতিক দলগুলি যেভাবে কথাবার্তা বলছেন, তাতে কারোর বক্তব্যেই আপনি দেখবেন না কেউ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেটা তারা মানছে না। পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে মোটা দাগে বেশ কিছু দাবি আছে, তারা কিছু শর্ত জুড়ে দিচ্ছে, কিছু বিষয়ে তারা চাচ্ছে। সেই বিষয়গুলিতে অনেক ক্ষেত্রে সরকারের কিছু দায়িত্ব আছে, সরকার সেগুলি প্রতিপালনের জন্য চেষ্টা করছে, সেগুলিকে অ্যাড্রেস করার জন্য চেষ্টা করছে। কিছু ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির ইন্টারনালি কিছু ভূমিকা আছে, সেগুলিও আমরা এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলির মধ্যে আন্তরিকই দেখছি। সুতরাং এটা নিয়ে সংশয়ের কোনো জায়গা নেই। ধন্যবাদ। আপনার কাছে আসবো। আমি একটু সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, বিএনপির যুগ্ম মহাসচিব। প্রিন্স ভাই, আপনার কাছে একটু আসতে চাই। এখন পর্যন্ত সরকারের যে ভোটের সময়সীমা সরকার দিয়ে রেখেছে বা নির্বাচন কমিশন যেভাবে প্রস্তুতি শুরু করেছে, আপনারা আশ্বস্ত কিনা? না, আমরা একেবারেই আশ্বস্ত যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা প্রধান উপদেষ্টা জাতির সামনে বারবারই অঙ্গীকার ব্যক্ত করেছেন। এখন এই নির্বাচনকে অর্থবহ এবং সফল করার ক্ষেত্রে শুধুমাত্র সরকারের
পক্ষ থেকেই তো এখানে ভূমিকা রাখলে চলবে না, সেখানে রাজনৈতিক দলগুলো আছে এবং সর্বোপরি জনগণ যারা ভোটার তাদেরও সহযোগিতার প্রয়োজন আছে। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ব্যাপারে সরকার এবং নির্বাচন কমিশনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছি এবং সেই ব্যাপারে আমরা কাজও করছি। জনগণও আপনার সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, কারণ জনগণ এই নির্বাচনের জন্য মুখিয়ে আছে। আমরা ধরেন গ্রামে যখন যাই, কৃষক, শ্রমিক কিংবা ক্ষেত মজুর, ছোট ব্যবসায়ী কিংবা আপনার ধরেন দিনমজুর থেকে শুরু করে শহরের বড় ব্যবসায়ী, শিল্পপতি, চাকুরিজীবী, যাদের সাথেই আমরা কথা বলি না কেন, তাদের একটাই বক্তব্য, নির্বাচন কবে হবে। অর্থাৎ নির্বাচনের জন্য সবাই মুখিয়ে আছে। সেই কারণে জনগণও এই নির্বাচনকে সহযোগিতা করার জন্য প্রস্তুত। তবে তবে এখানে আপনার ধরেন যেটা ফয়েজ ভাই বললেন যে এখানে রাজনৈতিক দলগুলোর কিছু বক্তব্য বা ভূমিকা আছে। কিছু রাজনৈতিক দল তারা অহেতুক আপনার ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। পিআর পদ্ধতি, তারপরে এই যে জুলাই সনদের বাস্তবায়ন, গণপরিষদ নির্বাচন কিংবা নতুন সংবিধান, এইসব কথা বলে, এবং যখন এইসব কথা বলা হচ্ছে, বলার সময় যে আপনার তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের যে বাচনভঙ্গি কিংবা তাদের যে আপনার একটা মানে কথাবার্তা বলার যে ধরন, এই ধরন দেখে মানুষ আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছে। শুধু এইটার মধ্যেই তারা সীমাবদ্ধ থাকছে না, কোনো নতুন রাজনৈতিক দল তারা মানে একেবারে সেনাবাহিনী, ডিজিএফআই ইত্যাদি নিয়েও মানে উস্কানিমূলক কথা বলছে। তাতে কিছু জনগণের একাংশের মনের মধ্যে কিন্তু একটা সংশয় থেকেই যাচ্ছে যে আসলেই এরা কি নির্বাচন করতে দিবে। কিন্তু আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে এই যে যারা এসব কথা বলছে তারা একেবারেই রাজনীতিতে অনভিজ্ঞ এবং বয়সে তারা তরুণ। তারা দেশের রাজনীতি, সমাজ কিংবা আপনার প্রতিষ্ঠানগতভাবে কার সম্পর্কে কখন কি বলতে হবে তাদের একেবারেই কোনো ধারণা নাই, এবং এটা উদ্দেশ্যমূলকভাবেই তারা এটা করছে। যে কারণে আমি মনে করি যে জনগণের একাংশের মধ্যে একটা দোদুল্যমনতা বা একটা ধোঁয়াশা কিন্তু রয়েই যাচ্ছে। তা আমি মনে করব যে তারা সেখান থেকে ফিরে আসবে এবং জনগণ যেখানে প্রস্তুতি নিচ্ছে সেখানে তাদের এই ধরনের যদি কোনো মনোবাসনা থাকে যে নির্বাচনকে বানচাল করার জন্য বা নির্বাচনের আগে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য, সেটা কোনো হালে পানি পাবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। প্রিন্স ভাই, আপনি যেই কথাটা বলে শেষ করেছেন, আমি সেখান থেকে একটু প্রশ্নটা করতে চাই। আপনি বলেছেন যে অপরিপক্ষ দাবি করছে, বিশেষ করে আমরা যে দেখি এনসিপি তারা বলছে গণপরিষদ নির্বাচন না হলে তারা এই নির্বাচনেই যাবে না। জামাত বলছে পিআর পদ্ধতি না হলে তারা নির্বাচনে যাবে না। একই সঙ্গে তারা জুলাই সনদ বাস্তবায়নে তারা গণভোট চাইছে। এই যে অন্যতম এখন রাজনীতির মাঠে আমরা ধরেই নিচ্ছি যে প্রধান তিনটি দল বিএনপি, জামাত এবং এনসিপি, তাদের মধ্যে যদি দুটি দলই বলতেছে তারা নির্বাচনে যাবে না, তাদের দাবি, এবং সেই দাবি মানার ক্ষেত্রেও বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের ইতিবাচক অবস্থান আমরা দেখিনি। সরকারও এই বিষয়গুলো নিয়ে ইতিবাচক অবস্থানে এখন পর্যন্ত নাই। তাহলে আসলে ভোট কিভাবে হবে? আপনি কেন মনে করছেন যে ভোট আসলে হবেই? দেখুন, রাজনীতির ময়দানে অনেকে অনেক রকম কথা বলে নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য কিংবা নিজেদের দাবি দাওয়া যেগুলো আছে সেগুলো নিয়ে জনগণের সামনে হাজির হবার জন্য অনেকে অনেক কথা বলেন। কিন্তু সবাই কিন্তু যেটা ফায়েজ ভাই বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে কিন্তু সবাই মেনে নিয়েছেন এবং সেটা সবাই কিন্তু একমত। কিন্তু এখন এই পিআর পদ্ধতি, ধরেন এই পিআর পদ্ধতি তো পৃথিবীর বিভিন্ন দেশে আছে, কিন্তু পিআর পদ্ধতি কি, যারা এটা দাবি করছে তারা নিজেরাই কি জানেন পিআর পদ্ধতি কি? তারা কি এই প্রসঙ্গে জনগণের কোনো মতামত নিয়েছেন? তারা কি আপনার জনগণকে বোঝানোর চেষ্টা করেছেন? যারা পিআর পদ্ধতি চাচ্ছেন তারা নিজেরাই তো আপনার 300 আসনে প্রার্থী ঘোষণা দিয়ে তারা তাদের মার্কা নিয়ে আপনার সেসব প্রার্থীরা নিজেদের পক্ষে ভোট চাচ্ছেন। পিআরটা কি? যে মানে প্রার্থী থাকবে না, কিন্তু দল এবং মানে মার্কা দেখে ভোট দিবে। তো যারা পিআর পদ্ধতিতে চাচ্ছেন তারা তো নিজেরাই 300 আসনে প্রার্থী দিয়ে মাঠে আপনার নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন। তো এটা কি তাদের মানে বৈপরীত্য নয়?
তাদের যে দাবি, তাদের যে বক্তব্য, তা আমার মনে হয় যে এগুলি রাজনীতির ময়দানে তারা দর কষাকষির একটা বিষয় হিসাবে এগুলো হাজির করছে। আর গণপরিষদ নির্বাচন কিংবা এই যে আপনার নতুন সংবিধান, এগুলো এই যে এই সময়ের মধ্যে এটা একেবারেই অবাস্তব। এটা এখন একজন দাবি করলেই যে সেটা হয়ে যাবে তাও না, এটা তারা তাদের বক্তব্যে বলেছে। আর আপনি বলেছেন বিএনপি কোনো ছাড়, আর বিএনপি তো সরকারে নেই, কিংবা সরকারেরই বা এই ব্যাপারে কি বলার আছে? সংবিধান যেখানে স্টিল আপনার অ্যালাইভ, যেখানে সংবিধান আছে, সেই সংবিধানের আওতায় তো আপনাকে দিতে হবে। আর পিআর পদ্ধতি যদি করতেও হয় সেটা তো সংবিধান সংশোধন করতে হবে। সেক্ষেত্রে নির্বাচিত সংসদ ছাড়া এই সংবিধান মানে সংশোধন করা সম্ভব? তর্কের খাতিরে ধরেই নিলাম পিআর পদ্ধতি সবাই মেনে নিল, তো সেটা তো এই নির্বাচনে হবে না, সেটা হবে আগামী নির্বাচনে, এর পরের নির্বাচনে। এই নির্বাচনে সংসদ গঠন হলে সেই সংসদে সেটা মানে সংবিধান সংশোধন করে দেন পিআর পদ্ধতি হবে। তো সেটা তো মানে আকাশ কুসুম কল্পনা একটা। আর এই যে আপনার বলছেন গণপরিষদ, এগুলো আসলে কেন গণপরিষদ? যারা এই দাবিটা তুলছেন তারা নিজেরাই কি গণপরিষদ সম্পর্কে জানেন? এটা বিরাট প্রশ্ন। আমার মনে হয় রাজনীতির ময়দানে নিজেদেরকে গুরুত্বপূর্ণ বা আলোচনায় রাখার জন্য এই রাজনৈতিক দলগুলো এই কৌশল নিতে পারে। আসলে সকলেই কিন্তু আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েই কিন্তু এগোচ্ছে। আমি তো বললাম জামাতে ইসলামী 300 আসনে প্রার্থী ঘোষণা করে সেই প্রার্থীরা তাদের প্রতীক দিয়ে সভা সমাবেশ করে তারা কিন্তু নির্বাচনী প্রচারণায় নেমে গিয়েছে। তারা কিন্তু মাঠে ময়দানে পিআর পদ্ধতির কথা বলছে না, বা জনগণকেও বলছে না যে আমরা পিআর পদ্ধতি নির্বাচন চাই। পিআর পদ্ধতি তাদের শুধু কেন্দ্রীয় 2-1 নেতার মুখেই আমরা শুনতে পাচ্ছি, কিন্তু মাঠ পর্যায়ে তাদের যে প্রার্থী বা তাদের যে কমিটিগুলো রয়েছে তারা কাজ করছে। আমি একটু ফয়েজ ভাইয়ের কাছে আসতে চাই। ফয়েজ ভাই, প্রিন্স ভাইও কিন্তু কথার ফাঁকে বলেছেন একটা অংশের মানুষের কাছে কিন্তু এখনো দোদুল্যমান অবস্থা রয়েছে। সেই অংশের মানুষদেরকে কিভাবে আশ্বস্ত করবে সরকার যে আসলে নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় নেই? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। দেখুন, এখানে বিষয় আসলে 2 ভাগে ভাগ করতে আপনার। নির্বাচনের যে প্রস্তুতির অংশে একটি অংশ সলিডলি যেটা কাজ করছে সরকারের দিক থেকে, সরকারের যেই নির্বাচন রিলেটেড কার্যক্রম বা নির্বাচন কমিশনের নির্বাচন নিয়ে যে সমস্ত কার্যক্রম, সেগুলিতে আপনি যদি খেয়াল করে দেখবেন যে প্রতিনিয়তই ডেভেলপমেন্ট আসছে। ভোটার তালিকা হালনাগাদ করা, সংশোধন করা, মানুষের আপত্তি অনাপত্তি শোনা, নির্বাচনী আসনগুলির যেই সীমানা, সেই সীমানা সংক্রান্ত জটিলতা দূর করা, নির্বাচনের ভোট কেন্দ্রের যেই তালিকা প্রকাশ, সেই তালিকা প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা, এগুলিতে স্পষ্ট বোঝা যায় যে সরকারের দিক থেকে যে সমস্ত প্রস্তুতি বা নির্বাচন কমিশনের দিক থেকে যে সমস্ত প্রস্তুতি থাকা উচিত, সেই পদ্ধতিগত প্রক্রিয়ায় সরকার সঠিক পথেই আছে। এর বাহিরে সরকারের যদি অপরাংশের কথা আপনি বলেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে বাহিনীগুলিতে পর্যাপ্ত পরিমাণ লোকবল নিয়োগ, তাদের প্রশিক্ষণ, এ বিষয়ে সরকার ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। তার মানে সরকারের দিক থেকে যে কার্যক্রমগুলি থাকলে পরে আমরা যে একটি নির্বাচনের পথে হাঁটছি, আমাদের নির্বাচন যে আসন্ন, এগুলি বোঝা যাওয়া প্রয়োজন বা এগুলি দৃশ্যমান হওয়া প্রয়োজন, তার সবই দৃশ্যমান। অপর একটি অংশ হচ্ছে রাজনৈতিক। এই রাজনৈতিক অংশে যদি আপনি বলেন যে প্রিন্স ভাই যেটা নিয়ে খুব মানে ব্রডলি বলছিলেন যে পিআর পদ্ধতি নিয়ে, ধরুন পিআর পদ্ধতি বাংলাদেশের রাজনীতিতে যেটা আমরা 90s থেকে নানানভাবে শুনি, সেটা কিভাবে শোনা যায়? অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি এখানকার বাম রাজনৈতিক দলগুলি পিআর পদ্ধতি নিয়ে শুরুতে সোচ্চার ছিলেন। এবং আপনি যদি খেয়াল করেন দেখবেন যে গত 15-16 বছর ধরেও সিপিবি বলেন, বাসদ বলেন, এই সমস্ত পলিটিক্যাল পার্টি যখন বিভিন্ন সময় নির্বাচন কমিশনে নানান ডায়ালগে অংশ নিয়েছেন, সে সময় তারা তাদের যে রিকমেন্ডেশনসগুলি দিয়েছেন সেখানে পিআর পদ্ধতির কথা উল্লেখ করেছেন। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ এমন এক ঐতিহাসিক রাজনৈতিক বাস্তবতায় অবতীর্ণ হয়েছে, যেখানে আপনি খেয়াল করলে দেখবেন যে নির্বাচন কমিশন সংক্রান্ত যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশনের যে সদস্যরা আছেন বা যে সদস্যরা ছিলেন, তারা প্রত্যেকেই নির্বাচন বিষয়ে বিশেষজ্ঞ এবং এই মানুষদের অনেকেই পিআর পদ্ধতি নিয়ে অতীতে লেখালেখি করেছেন, অতীতে বলেছেন, অর্থাৎ এই প্রক্রিয়ার তারা ক্যাম্পেইনার ছিলেন, কিন্তু তারা তাদের কোনো রিকমেন্ডেশনে পিআর পদ্ধতিকে রাখেনি।
এই না রাখার পেছনে একটা ঐতিহাসিক বাস্তবতা তৈরি হয়েছে, রাজনৈতিক বাস্তবতা। আমাদেরকে খেয়াল রাখতে হবে ৫ আগস্ট পূর্ববর্তী রাজনৈতিক বাস্তবতা এবং ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এক নয়। এখানে আমাদেরকে পদ্ধতিগত এমন কোনো সুযোগ তৈরি করে দেওয়া যাবে না যাতে পতিত কোনো শক্তি আবার সুযোগ নিতে পারে। এই বিবেচনাটা সবাই মাথায় রেখেছে। সেই বিবেচনায় আপনি যদি খেয়াল করেন দেখবেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন যেটি গঠন হয়েছে, যেই ঐক্যমত্য কমিশন ঐতিহাসিকভাবে আমাদের সকল রাজনৈতিক দলগুলিকে নিয়ে যে মতৈক্যে পৌঁছানোর প্রক্রিয়ার মধ্যে রয়েছে বা অনেক ক্ষেত্রে মতৈক্যের মধ্যে পৌঁছে গেছে, সেই কমিশনের আলোচনায় পিয়ার পদ্ধতি অর্থাৎ নিম্নকক্ষ বা আমাদের বর্তমান এক্সিস্টিং যে পার্লামেন্টারি সিস্টেম, সেই সিস্টেমে পিয়ার পদ্ধতি এজেন্ডা হিসেবেই আসেনি। সুতরাং পিয়ার পদ্ধতিকে আমি বলছি এটা ময়দানের এক রাজনৈতিক আলোচনা। সেটা প্রিন্স ভাই খুব মানে কারেক্টলি উনি মেনশন করছিলেন যে পলিটিক্যাল পার্টিগুলি কখনো কখনো, আমি এই ওয়ার্ডটা বলতে চাচ্ছি না যে নিজেদের গুরুত্ব বাড়ানো, কখনো কখনো তাদের দীর্ঘমেয়াদী এক ধরনের রাজনৈতিক পরিকল্পনা থাকে, রাজনৈতিক মতাদর্শ বাস্তবায়ন থাকে, তাদের রাজনৈতিক উদ্দেশ্য থাকে, ভবিষ্যতে কিভাবে তারা সরকারে যেতে পারে সে ধরনের নানান পরিকল্পনা থাকে। এই পরিকল্পনার কাজগুলি কিন্তু কেউ ধরেই আগামী 3 মাস পর আমি নির্বাচনে হলে আমি সেখানে পার্লামেন্টে যাব, সঠিক পলিটিক্যাল পার্টি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আগায় স্বল্পমেয়াদী পরিকল্পনা নিয়ে। আমার মনে হয় রাজনৈতিক দলগুলির এই পিয়ার পদ্ধতির আলোচনাটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার পার্ট এবং স্বল্প মেয়াদে এই সময় যদি বলি পিয়ার পদ্ধতি সহ আরো নানাবিধ দাবি দেওয়া, এগুলি হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে ছাড় দেওয়ার কতটুকু জায়গা তৈরি করা যায়, এটা ডেফিনেটলি থাকবে। আমরা এটাকে এখন পর্যন্ত সেই আলোচনা হিসেবেই দেখি। ভাই, আপনার কথার ফাঁকে আপনি বলছিলেন যে পিয়ার পদ্ধতি পতিত হলে পতিত স্বৈরাচারের যেই পতিত শক্তি তাদের সুযোগ এক ধরনের সুযোগ তৈরি হওয়ারও সুযোগ থেকে যায়। এই ধরনের কি আশঙ্কা আছে যে আসলে যে 5ই আগস্টে যে শক্তির পরাজয় হয়েছে পিয়ার পদ্ধতির মাধ্যমে তারা কোনোভাবে সংসদে ঢুকে? শুধু পিয়ার পদ্ধতি নয়, একদম সাধারণ যে নির্বাচনী প্রক্রিয়া, যে নির্বাচন এখন পর্যন্ত আমরা এক্সিস্টিং যে সিস্টেম আছে সেই সিস্টেমের কথা বলছি, সেই সিস্টেমের মধ্যেও পতিত শক্তি উত্থান ঘটার সুযোগ তৈরি হয়। এই সুযোগটা তৈরি কখন হবে? আমাদের গণতান্ত্রিক ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলি যেগুলি ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল, রাজপথের সংগ্রামে একে অন্যের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে, তাদের মধ্যে যত দূরত্ব স্পষ্ট হবে ততই পতিত শক্তির জন্য এটা সুবিধা হবে। খেয়াল করলে দেখবেন আপনি পতিত শক্তি কিন্তু প্রতিনিয়ত নির্বাচনমুখী নানান ধরনের ষড়যন্ত্র করছে। নির্বাচনকে কিভাবে বানচাল করা যায়, নির্বাচনটিকে কিভাবে বিতর্কিত করা যায় বা নির্বাচন আয়োজনের প্রক্রিয়াকে কিভাবে বিলম্বিত করা যায়, এই প্রক্রিয়ায় তারা সক্রিয়। সুতরাং এই তাদের সক্রিয়তা দেখে বা এখন খবরে বেরোচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় বিদেশে বসেও তাদের রাজনৈতিক কার্যালয় খুলে বসেছে, তাই না? সুতরাং আপনি সে পলিটিক্যালি কিন্তু তার মৃত্যু ঘটেনি, তার ফেসিবাদী শাসন ব্যবস্থায় মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে সেখান থেকে তার এখানকার যে আধিপত্য বা এখানকার যে ক্ষমতা সেটার কবর রচনা করা গেছে। এটাকে আমরা চূড়ান্তভাবে ফেসিবাদের পরাজয় বা ফেসিবাদের বিলোপ বলতে পারি না। সুতরাং তারা যেমন সক্রিয় থাকবে, আমাদের ক্রিয়াশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে নানান বিবাদ বিভ্রান্তি থাকতেই পারে, সেটা খুবই পলিটিক্যাল, সেটা থাকবে। সেটার জন্য যদি বলি যে 5 আগস্ট পূর্ববর্তী সময় যখন বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য পলিটিক্যাল পার্টি একসঙ্গে যেভাবে আন্দোলনে সংগ্রামে একভূত হয়েছিল, 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতা একই নয়। বিএনপির সঙ্গে রাজনৈতিক মতাদর্শের দিক থেকে জামাতের হয়তো মিলবে না, জামাতের সঙ্গে রাজনৈতিক মতাদর্শের দিক থেকে এনসিপির হয়তো মিলবে না, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য সহ অন্যান্য পলিটিক্যাল পার্টির কথা যদি বলেন, প্রত্যেকেরই নিজ নিজ রাজনৈতিক এজেন্ডা, উদ্দেশ্য এবং বয়ান আছে, সেটা নিয়ে সামনে আসবে। সুতরাং ওই বয়ানগুলিকে আমরা দীর্ঘদিন আমাদের এখানে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা না থাকার ফলে রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে বা নেতাদের মধ্যে বিশেষত একটু যদি উচ্চ বাক্য বিনিময় দেখি তাহলে আমরা ভয় পেয়ে যাই, কারণ আমরা একটা গণতন্ত্রহীন অবস্থায় ছিলাম। এখন যে আপনি ধরুন জাতীয় ঐক্যমত্য কমিশনের যে আলোচনা হয়েছে, এই আলোচনাগুলিতে পলিটিক্যাল 30টিরও বেশি রাজনৈতিক দল জোট অংশ নিয়েছে। তারা খুব মানে একদম কড়া ডিবেটে গেছে না, নিজেদের মধ্যে ব্যাপক ধরনের তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে না, কিন্তু দিন শেষে কি হয়েছে, একটি গণতান্ত্রিক আউটকাম তো আমরা পেয়েছি। এখনো যদি আপনি বলেন যে আমাদের এখন কি হচ্ছে, যে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি কি হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, তাই না? সো এই জুলাই সনদের এই পর্যন্ত আসা সেটা কি, সেটা হাইলি ডেমোক্রেটিক আউটকাম, আমরা তো সেটা পেয়েছি, এটা একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। সুতরাং এটার বাস্তবায়নের আউটকাম নিয়ে এখন পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে যে ধরনের আমরা বাহাস দেখছি, এটাকে আমরা বিশ্বাস করি বা আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে এটা খুব এমন মাত্রায় যাবে না যে মাত্রায় অন্য কেউ সুবিধা করতে পারবে, সে জায়গায় আবার সবগুলি দল। ধন্যবাদ ফয়েজ ভাই, আমরা আপনারা দুজনই যুক্ত থাকুন আমাদের সঙ্গে, আমরা আবারও আলোচনায় ফিরবো। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি পর ফিরে এসে আবারও কথা বলবো ভোটের সংশয় নিয়ে। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনের এই পর্বে আমরা দেখে নিতে চাই আমরা যেই বিষয় নিয়ে আজকে কথা বলছি, ভোটের সংশয় নিয়ে, প্রান্তিক মানুষেরা আসলে কি ভাবছেন, তাদের মনের ভাবনাটা কি। প্রান্তিক মানুষের সঙ্গে কথা বলেছেন বরিশাল থেকে আমাদের সহকর্মী অমিত হাসান।
ভোটের ট্রেনে বরিশাল থেকে যুক্ত হচ্ছি আমি অমিত হাসান। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে মাঠ। আলোচনার টেবিল থেকে শুরু করে যা গড়াচ্ছে চায়ের দোকান পর্যন্ত। তবে ভোটের সময় নিয়ে রয়েছে নানা ধরনের সংশয়। এ বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছেন চলুন দেখে আসা যাক। নির্বাচন বানচাল করার জন্য একটি ষড়যন্ত্র হচ্ছে এরকমই আমরা মনে করছি। তবে আমার বিশ্বাস আমাদের প্রধান উপদেষ্টা সহ যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে দেশের স্বার্থে ওনারা দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম হবেন বলে আমার বিশ্বাস। এতক্ষণ শুনছিলাম সাধারণ মানুষ কি ভাবছে এই সামনের নির্বাচন নিয়ে। চলুন এবার দেখে আসা যাক নিম্ন আয়ের মানুষ কি ভাবছে এবার ভোট নিয়ে। সরকার তো নির্বাচনে একটা রোডম্যাপ ঘোষণা করেছে, তো এরপরও সাধারণ কিছু জনগণের মাঝে একটা সংশয় আছে যে নির্বাচনটা সঠিক সময় হবে কি না। তবে আমি আশাবাদী যে সরকার যেহেতু সঠিক একটা সময় ঘোষণা করেছেন, আমি আশাবাদী যে নির্বাচনটা হবে, আশা করতেছি। গণতন্ত্র ফিরে আসুক, দুর্নীতি নির্মূল হোক, শোষণমুক্ত বাংলাদেশ, আইনের শাসন প্রতিষ্ঠা হোক, জনগণের প্রত্যাশা। দেশের সবাই ভোট চায় এবং গণতান্ত্রিক সরকার আসুক, এটাই কাম্য আমাদের। আর একটু সময় নেওয়া উচিত, আইন শৃঙ্খলা বাহিনী সুন্দরভাবে ডেলে সাজানো উচিত, দেন তারপরে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এবারের ভোট নিয়ে ভিন্ন ভিন্ন বয়সের মানুষের ভিন্ন ভিন্ন মতামত। আমরা এতক্ষণ শুনছিলাম বিভিন্ন বয়সের মানুষের কথা। এবার আমরা শুনতে চাই তরুণ প্রজন্ম কি ভাবছে এবারের নির্বাচন নিয়ে। কোন পদ্ধতিতে নির্বাচন হবে নির্বাচন কমিশনার কিন্তু সেইটাই জানে না বা নির্দিষ্ট করে সেইটাই বলতে পারছে না। তো আমরা আসলে আশাহত যে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এই সংশয়টা আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে। তবে আমরা চাচ্ছি যে একটি গণতান্ত্রিক উপায়, একটি গণতান্ত্রিক সরকার দেশকে পরিচালনা করবে, এটাই। বর্তমানে আগে গণপরিষদ যে নির্বাচনটা আছে ওটা আগে হোক, তারপরে স্থানীয় সরকার নির্বাচন আছে। এই দুইটা নির্বাচন দেখে সেটার প্রেক্ষাপট যাচাই বাছাই করে প্রশাসন কতটুকু ক্যাপাবল যে তারা নির্বাচন নিয়ন্ত্রণ করতে পারছে নাকি গত সরকারের মতো আবার আগের মতো বদলে যাচ্ছে, এটা আসলে আমাদের দেখা দরকার। তারপর আসলে জাতীয় নির্বাচনের দিক এগোনো দরকার। এবারে নির্বাচনের আয়োজন নিয়ে মানুষের মধ্যে সংশয় থাকলেও নতুনভাবে জেগেছে আশাও। ভোটাররা চান নির্বাচিত গণতান্ত্রিক সরকার, যারা দেশের উন্নয়নের পাশাপাশি দেশের মানুষের উন্নয়নেও ভূমিকা রাখবে। অমিত হাসান, এখন বরিশাল। আমরা শুনছিলাম প্রান্তিক মানুষের কথা। আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। একই সঙ্গে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আমরা দুজনের সঙ্গে আলোচনা করব। শুরুতে একটু ফয়েজ ভাই আপনার কাছে আবারও যেতে চাই। আপনি নিশ্চয়ই শুনেছেন প্রান্তিক মানুষদের মধ্যে এক ধরনের সংশয় আছে, আবার কেউ কেউ আশ্বস্ত আছেন বলেও তারা জানিয়েছেন। আপনার কাছে আমার মোটা থেকে একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আসলে ভোটের পরিবেশ এখন আছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম হচ্ছে আপনার প্রতিবেদনে যে প্রান্তিক মানুষের কথা শুনেছি, সেখানে আপনি যেটা বলছেন যে কিছু কিছু মানুষের মধ্যে সংশয় আছে, আবার কিছু আশাবাদ ব্যক্ত করছে। আমি দেখেছি একটু ভিন্নভাবে। আমি অধিকাংশ মানুষের মধ্যে আশাবাদ দেখেছি, সংশয় খুব সামান্য দেখেছি। এবং যেই আশাবাদের কথা ওনারা বলছেন, ওনারা কিন্তু ভোট নিয়ে বা একদমই ভোট কেন্দ্রিক ভোটমুখী চিন্তাভাবনা থেকে বলছেন। আপনার ভোটমুখী চিন্তাভাবনার জায়গায় আমরা নির্বাচনের 8 দিন পর্যন্ত নানান ধরনের সংশয় থাকতে পারে, এটা ভোটের ঐতিহ্য। আর আপনি পরিবেশের কথা বলছেন যে এখন নির্বাচনের পরিবেশ আছে কিনা। এখন নির্বাচনের পরিবেশ থাকা কোনো জরুরি না। নির্বাচনের পরিবেশ এখন থাকতে হবে না। নির্বাচনের পরিবেশটা থাকতে হবে নির্বাচনের সময়। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে, সেই লক্ষ্যেই নির্বাচন কমিশন কাজ করছে। আরেকটা জিনিস আমি আপনাকে এখানে যোগ করি, সেটা হচ্ছে যে আমরা যদি অতীতের নির্বাচনগুলির দিকে খেয়াল করি, তাহলে আপনি দেখবেন যে আপনি নিজে অনেকগুলি নির্বাচন কভার করেছেন। নির্বাচনের পরিবেশ বা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বলেন বা নির্বাচনের জন্য উপযোগী একটি পরিবেশের কথা যদি বলেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আমরা সরকারের মধ্যে, নির্বাচন কমিশনের মধ্যে নানান ধরনের মিথ্যা বা অপব্যাখ্যা দেওয়ার প্রবণতা দেখেছি। কীরকম? যে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে রাজনৈতিক দলগুলি সভা সমাবেশ করতে পারছে কিনা সেই বিষয়ে আমাদের দেখার বিষয়, তার আগে না। এই ধরনের বক্তব্য শুনেছি না। আপনি বাংলাদেশে 5 আগস্টের পর থেকেই বাই ডিফল্ট অটোমেটিক্যালি একটা ডেমোক্রেটিক নির্বাচনী পরিবেশ তৈরি হয়ে গেছে। আপনি দেখুন 5 আগস্টের পর থেকে কোনো রাজনৈতিক দল কোনো প্রকার সভা সমাবেশ করার ক্ষেত্রে, তার নির্বাচন অথবা দলীয় প্রচারণার ক্ষেত্রে কোথাও কি কোনো বাধার সম্মুখীন
হচ্ছে না। বিএনপির মতো এত বড় রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালনের ক্ষেত্রে আমরা দিনের পর দিন গিয়ে, এই যে প্রিন্স ভাইকেও দেখেছি দিনের পর দিন গিয়ে ডিএমপি কমিশনারের কার্যালয়ে দাঁড়িয়ে থাকতে অনুমতির জন্য। আপনি 5 আগস্টের পর কোনো রাজনৈতিক দলকে, ছোট রাজনৈতিক দল বলেন আর বড় রাজনৈতিক দল বলেন, কোনো রাজনৈতিক দলকে কোথাও কি দেখেছেন কারো কাছে ধর্ণা দিতে হচ্ছে সে একটা রাজনৈতিক কর্মসূচি পালন করতে চাইছে তার অনুমতির জন্য? সুতরাং পলিটিক্যালি যেই একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট এখানে তৈরি করা দরকার ছিল সেটা অটোমেটিক্যালি তৈরি হয়েছে এবং সরকার সবগুলি পলিটিক্যাল পার্টিকে সমানভাবে সহযোগিতা করে যাচ্ছে। কোথাও কোনো পক্ষ থেকে, কোনো বাহিনীর পক্ষ থেকে কোথাও কাউকে বাধা দেওয়া হচ্ছে না। সুতরাং এই জায়গার পরিবেশটুকু যদি আপনি বলেন এটা অলরেডি এনশিওরড, এটা হয়ে গেছে। আর বাদ বাকি পরিবেশের কথা যদি বলেন তাহলে আমরা বলতে পারি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত সময়কাল, সেটা নির্বাচনকালীন সময়কে আমরা যদি ধরি, সেই সময়টা আমাদের এখন অনেক সামনে। সেটার জন্য প্রস্তুতির জায়গা আপনার একজন সাধারণ মানুষ একজন অপিনিয়ন দিচ্ছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও ঢেলে সাজানোর প্রয়োজন আছে, সময় দরকার আছে। ডেফিনেটলি ওই সময় সরকারের হাতেও আছে এবং ওই প্রস্তুতি ওই লক্ষ্যে সরকার কাজও করছে। সুতরাং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানোর যেই সরকারের এন্ড থেকে যে ধরনের প্রস্তুতি বা পদক্ষেপ থাকা দরকার তার সবগুলি যেমন আছে, আরেকটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি এটা খুব ভালো করে জানেন যে আমাদের এখানকার নির্বাচনের যে ল এনফোর্সমেন্টের বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে অ্যারেঞ্জমেন্ট, প্রতিটি কেন্দ্রে, সেটাকে যদি আমরা একটি সাধারণ কেন্দ্র বা একটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র বিবেচনা করি, 2 জন সদস্যের পার্থক্য থাকে, সেটা কোনোভাবেই 14 থেকে 18-র বেশি কম নয়, তাই না? তো এই সংখ্যক আনসার, লাঠি হাতে আনসার বা অস্ত্র হাতে 2 জন পুলিশ, নিরস্ত্র 2 জন পুলিশ, এই স্বল্প সংখ্যক ল এনফোর্সমেন্ট এজেন্সি মেম্বার দিয়ে কোনো নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয় আনটিল আনলেস পলিটিক্যাল পার্টিগুলি নিজেরা একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা না করে। এখন দেখুন, আপনি যদি 2টো শর্ত খুব ইম্পর্টেন্ট নির্বাচনের জন্য, প্রার্থী নির্বিঘ্নে তার প্রচারণা করতে পারবেন, ভোটার নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। অতএব সব প্রার্থীকেই নির্বিঘ্নে যেন অপরাপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচারণাটা করতে পারেন সেই সুযোগ তৈরি করে দিতে হবে এবং ভোটারকে তার পূর্ণ সম্মান এবং তার নিরাপত্তা নিশ্চিত করে ভোটার যেন তার স্বাধীনভাবে গোপন কক্ষে গিয়ে গোপনে তার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারেন সে সুযোগ নিশ্চিত করে দিতে হবে। আদারওয়াইজ কি ঘটবে দেখুন, যদি একটি কলুষিত নির্বাচনের মধ্য দিয়ে, খারাপ নির্বাচনের মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম বা জোট নির্বাচিত হয়ে সরকার গঠন করে, সেই সরকারগুলি কেমন হয় দেখুন। শেখ হাসিনাকে আপনি বিনা ভোটের প্রধানমন্ত্রী বলেছেন। এই প্রসঙ্গে আপনাকে একটু থামাই, আমি এই প্রসঙ্গে আসবো। আমি একটু প্রিন্স ভাইয়ের কাছে একটু যেতে চাই। প্রিন্স ভাই, এখন ফয়েজ ভাই বলছিলেন যে নির্বাচনের পরিবেশের যে কথা আমরা বলছি সেই সময়টি এখনো শুরু হয়নি এবং তিনি আশ্বস্ত করছেন যখন সময় শুরু হবে তখন অবশ্যই নির্বাচনের পরিবেশও তৈরি হবে। আমরা দেখেছি গত বেশ কয়েকদিনে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে বর্তমানে দেশে, আপনারা এই পরিস্থিতিতে মনে করেন কিনা যেখানে পতিত শক্তির একটা এক ধরনের চ্যালেঞ্জ আছে, যে পতিত শক্তি নির্বাচন বানচাল করার মতো একটা সমস্যা, একটা চ্যালেঞ্জ আমাদের সামনে আছে, সেই জায়গায় নির্বাচনটাকে আপনারা কিভাবে দেখছেন যে আসলে এই পরিস্থিতিতে নির্বাচন তুলে আনা যাবে কিনা শেষ পর্যন্ত? দেখুন, পতিত শক্তির একটা চ্যালেঞ্জ তো আছেই। আপনার তারা দিল্লিতে আপনার শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় খুলে বসছেন, কলকাতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় খুলে বসেছে বাংলাদেশের বিরুদ্ধে মানে রাজনীতি করার জন্য, ষড়যন্ত্র করার জন্য। সেখানে চ্যালেঞ্জ থাকবে না? সেই চ্যালেঞ্জ তো মোকাবেলা করতে হবে আমাদেরকেই। বাংলাদেশের জনগণই এটার জন্য একমাত্র নিয়ামক শক্তি এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য। আর নির্বাচনের যে পরিবেশের কথা বলছেন আপনি, মূলত আমি মনে করি যে গত বছর 6ই আগস্ট থেকেই নতুন নির্বাচনের প্রচারণা কিন্তু শুরু হয়ে গেছে এবং সেখানে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর সকল কার্যক্রম এবং বক্তব্যের মূল টার্গেট হচ্ছে আগামী নির্বাচন। সেই নির্বাচনে কিভাবে নিজেদেরকে জনগণের সামনে মানে ইতিবাচকভাবে উপস্থাপন করা যায় এবং আদর্শ কর্মসূচি কিভাবে নেওয়া যায় সেগুলো কিন্তু আমরা করছি। এই যে আমরা ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা বাংলাদেশে আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, কিংবা তারেক রহমান আগামী নির্বাচনে বিএনপি সরকারের জন্য জনকল্যাণমুখী যেসব কর্মসূচি তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন, যে সকল নাগরিকের জন্য বিনামূল্যে চিকিৎসা, গরিব রোগীদের জন্য 50 ধরনের ওষুধ বিনামূল্যে প্রদান, অভাবী কৃষকদের জন্য একটি ফসলের সম্পূর্ণ মানে উৎপাদন খরচ আগামী বিএনপি সরকার সেটা প্রদান করবে,
বেকারদের কর্মসংস্থান, বেকার ভাতা প্রদান, কিংবা ফ্যামিলি কার্ডের মাধ্যমে অভাবী পরিবারগুলোর মধ্যে চাল, ডাল, তেল, চিনি, লবণ এটা বিনামূল্যে প্রদান অথবা নগদ অর্থে প্রদান ইত্যাদি ইত্যাদি যে কর্মসূচিগুলো ঘোষণা করেছেন, এবং অতি সম্প্রতি তিনি যে একটি কল্যাণমুখী নতুন রাষ্ট্র গঠনের যে ঘোষণা দিয়েছেন সেটা নিয়ে তো আমরা মাঝে মাঝে ছিল আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে নির্বাচনটাকে কতটা মনে করেন যে সুষ্ঠুভাবে নির্বাচনটা তুলে আসবে? আচ্ছা, সেটা হচ্ছে বড় প্রশ্ন। আপনি ধরেন যে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে সেই বাহিনীকে গত 15 বছর আওয়ামী লীগ চরম দলীয়করণ করে তাদেরকে আপনার মানে নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এই বাহিনীগুলোর পুনর্গঠন কিংবা এখানে সংস্কার একটা বড় দাবি ছিল। সেই দাবিগুলো নিয়ে আমরা বারবার কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। সরকারও তার অবস্থান থেকে সেটা আপনার বিভিন্ন ফর্মে তারা এটা করার চেষ্টা করেছে এবং সেটা করে যাচ্ছে, যেটা ফায়েজ ভাই বললেন। এবং অতি সম্প্রতি দেখেছেন যে আপনারা এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যথেষ্ট আপনার অগ্রগতি হয়েছে। এখানে এর মধ্য দিয়ে আপনার কিছু কিছু দুর্ঘটনাও ঘটেছে, এটা অস্বীকার করা যাবে না, এবং সেগুলোকে যে পরিকল্পিত সেটাও আমরা বলতে পারছি না, আবার বিচ্ছিন্ন ঘটনা সেটাও আমরা বলতে পারছি না। এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে অতি তৎপর হবে, সেটা আমাদের প্রত্যাশা। এবং আমরা ইতিমধ্যেই শুনেছি আগামী নির্বাচনে 80,000 সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন হবে। এটা বিশাল একটা সংখ্যা, এবং একই সাথে তাদেরকে আপনার 16 বছর আগে তাদের যে মানে নির্বাচনকালীন যে সুযোগ দেওয়া ছিল সেটা কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ সরকার, সেটা কিন্তু প্রদান করা হচ্ছে। তারা আগামী নির্বাচনে শুধুমাত্র স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে না, তারা সেখানে মানে একেবারেই ধন্যবাদ প্রিন্স ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি ফয়েজ ভাইয়ের কাছে একদম শেষ প্রশ্নটি রাখতে চাই। ফয়েজ ভাই, যেটি আমরা বলছিলাম প্রিন্স ভাইয়ের সঙ্গে আলোচনায়, যেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বারবারই বলছেন যে পতিত শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই জায়গায় সরকারের প্রস্তুতি কি? এই নির্বাচনের প্রেক্ষাপট অন্য যে কোনো নির্বাচনের চেয়ে আলাদা। আপনি যেগুলো বলছেন যে রাজনীতি করার, সভা সমাবেশ করার যে অধিকার, সেগুলো আমরা মানছি যে সেগুলো অন্য যে কোনো বারের চেয়ে এখন ভালো অবস্থায় আছে, কিন্তু এবার যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটা তো অন্য যে কোনো বারের চেয়ে কঠিন একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ কীভাবে উতরাবে এই অন্তর্বর্তী সরকার? দেখুন, প্রধান উপদেষ্টা পতিত শক্তি আগামী নির্বাচনের জন্য একটা বড় চ্যালেঞ্জ যেটা যখন বলেন, তারও আগে যদি আপনি খেয়াল করেন তাহলে এই সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর কিন্তু অনেকেই বলছিলেন যে আওয়ামী লীগের তো কোনো কার্যক্রমই নেই, কার্যত এটা নিষিদ্ধই হয়ে আছে, এটা আবার নিষিদ্ধ করার প্রয়োজন হলে কেন? তাহলে আপনি দেখুন, নিশ্চয়ই কোনো না কোনো তথ্যের ভিত্তিতে সরকার এই উদ্যোগটি নিতে বাধ্য হয়েছে। সেখানে আপনি যদি খেয়াল করেন যে অনেক ক্ষেত্রে সরকারের যেই তদন্ত বা গোয়েন্দা সংস্থা যে প্রক্রিয়ায় কাজ করছে, অনেক ক্ষেত্রে পাবলিকলি এগুলি শেয়ার করা যায় না। এগুলি পাবলিক হয়ে গেলে যেটা হয় যে যারা নানান পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রটা ভেস্তে দেওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি, সেটা আর কাজে লাগানো যায় না। আপনি সাম্প্রতিক সময় দেখেছেন না, আওয়ামী লীগের লোকজনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। প্রশিক্ষণকে আজকালকে থেকে দেওয়া হচ্ছিল, অনেক দিন ধরে দেওয়া হচ্ছিল। এটা অনেক পরে মানুষের চোখে এসেছে ইতিমধ্যেই। তার মধ্যে যখন খবরটা বেরিয়েছে তারও আগে দেখুন সরকার কিন্তু ব্যবস্থা নিয়ে ফেলেছে। আপনি দেখছেন না, এখন খবর বেরোচ্ছে যে কলকাতায় অফিস খুলে বসে আওয়ামী লীগ তার রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে সেখানে, এবং বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। এই জায়গাগুলিতে সরকার খুবই সতর্ক এবং সরকার ওয়াকিবল আছে। নাগরিকরাও নানান সময় নানানভাবে, পলিটিক্যাল পার্টিগুলিও নানানভাবে সরকারকে এই জায়গায় সহযোগিতা করছে। সুতরাং আগামী নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় শক্তি হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে গত 15 বছরে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। মানুষের মধ্যে ভোট দেওয়ার একটা ক্ষুধা আছে। সেই জায়গা থেকে মানুষ এবং পলিটিক্যাল পার্টিগুলি এই জায়গাটা নিশ্চিত করবে যে আমাদের নির্বাচনটা নির্বিঘ্ন হয় এবং একটি সুন্দর নির্বাচন হয়। ধন্যবাদ ফয়েজ ভাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই পর্বে নিচ্ছি আরেকটি বিরতির পর ফিরে এসে আবারও যুক্ত হব ভোটের ট্রেনের আলোচনায়। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনের এই পর্বে আমরা একটু শুনে আসতে চাই আজকে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো কে কি ধরনের বক্তব্য দিয়েছে। জনগণের কাছে কেউ এই বিষয়টা পরিষ্কার করে নাই, অথচ জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি একটা নতুন পদ্ধতি যে সম্পর্কে তাদের কোনো ধারণা দেওয়া হচ্ছে না। এটাই হলো প্রশ্ন আমাদের কাছে। আপনার পিআরের পক্ষে বা বিপক্ষে এটা বলার তো সময়ই আসে না এখনো। এর চেয়ে অনেক বড় সংকট আমরা অতিক্রম করেছি। কাজেই
সংকট অতিক্রম করা সম্ভব হবে আর কি। কিন্তু সংকট যে নাই এ কথা বলা তো ভুল হবে। বিএনপি এবং জামাত ইসলামী দীর্ঘ 30 বছর ধরেই একসাথে রাজনীতি করেছি, আমরা একসাথে নির্বাচন করেছি, একসাথে আমরা সরকারই ছিলাম। সুতরাং আমাদের সাথে যে সৌহার্দ্যমূলক সম্পর্ক আছে এটা এখনও বজায় আছে। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কেউ যদি কিছু বলে সেটা আমরা মনে করি সেটা উচিত না এবং সেটাকে আমরা অত আমলে নেই না। আজকে বাংলাদেশের রাজনীতিতে কিছুটা অনিশ্চয়তা যেটা আছে, এটার জন্য আমি মনে করি সকল দলের, বিশেষ করে বড় দলগুলোর ভিতরে একটা পারস্পরিক আলোচনা হওয়া উচিত। সকলে মিলেই একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হতে পারে। আমাদের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে, এই আইনশৃঙ্খলা পরিস্থিতিটা আমাদের আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ, আর্মি, তারপর আনসার যারা আছেন, আমাদের আশঙ্কা যে তারা সঠিকভাবে সেটা নিয়ন্ত্রণ করতে নাও পারতে পারেন। কারণ ইতিমধ্যে যে বিভিন্ন ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমাদের মধ্যে এই শঙ্কাটা জাগ্রত হয়েছে। ফলে আমরা একটা প্রস্তাব দিয়েছি ওনাদেরকে যে যারা ভোটার নয়, এরকম তরুণ ছাত্র যারা আছে, বিশেষ করে স্কুল স্টুডেন্ট যারা আছে, তাদেরকে এক ধরনের কেন্দ্রভিত্তিক স্বেচ্ছাসেবক নির্বাচন কমিশন নিয়োগ করতে পারে কিনা। কারণ আমাদের এক্সপেরিয়েন্স হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলনে কিশোর ছাত্ররা যখন স্বেচ্ছাসেবীর ভূমিকায় ছিলেন, ইভেন আমরা এবারও দেখেছি যে মাইলস্টোন কলেজের ঘটনার পরে আমরা যখন ওই বার্ন ইউনিটে গিয়েছি তখন দেখেছি যে সেখানে ছাত্ররা টোটাল সিচুয়েশনটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন। আমরা শুনছিলাম রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য। আজকে নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আমরা সেই বিষয়ে একটু আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, আজকে আপনি নির্বাচন কমিশনের এই প্রোগ্রামটি কভার করেছেন। নির্বাচন কমিশন আসলে প্রবাসীদেরকে কিভাবে ভোট দেওয়ার অধিকারটি দিতে চায়? বেলায়েত, আমরা যেমনটি দেখেছিলাম যে নির্বাচন কমিশনের যে বেশ কয়েকটি কমিশন সভা হয়েছে, আমরা বিশেষ করে যে আরপিও সংশোধনী শুরু করে সেখানটা কিন্তু দেখেছিলাম যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে তারা কিন্তু বিশেষভাবে তারা বৈঠক করেছে। এবং আজকের যে বিষয়টি হয়েছে যে মূলত অনেক ধরনের প্রবাসী আমরা দেখি যে তারা পাসপোর্ট সংক্রান্ত জটিলতা কিংবা বিভিন্ন কারণে তারা ভোটার হতে পারছে না। বিগত সময় কিন্তু তেমনটা দেখা গেছে। তো তারা কিন্তু কমিশনের পক্ষ থেকে আজকে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যাদের পাসপোর্ট সংক্রান্ত জটিলতা রয়েছে তারাও কিন্তু এবার ভোটার হতে পারবেন। এবং সেই সাথে একটি শর্ত আরোপ করা হয়েছে যেখানটায় বলা হচ্ছে যে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা বলতে যাদের পাসপোর্ট নাই তারাও ভোট দিতে পারবেন। এবং সেখানটায় বলা হয়েছে যে সংশ্লিষ্ট দেশে যে কমপক্ষে 3 জন বাংলাদেশি যারা এনআরইধারী তাদের যদি প্রত্যয়ন থাকে সেই ক্ষেত্রে তারা কিন্তু সহজেই ভোট দিতে পারবেন। এবং আপনি হয়তোবা দেখেছেন যে বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু বিশেষভাবে অন্যান্য যে কাজগুলো করছে এর মধ্যে কিন্তু প্রবাসী ভোট নিয়ে তারা কাজ করছে। যেহেতু বিদেশে অবস্থানরত প্রায় 1.5 কোটির মতো প্রবাসী ভোটার তারা কিন্তু রয়েছে। এবং এর মধ্যে আমরা দেখেছিলাম যে কমিশনের পক্ষ থেকে তারা ওআইসিভুক্ত দেশগুলোর সাথে বিশেষভাবে বৈঠক করেছে এবং বাংলাদেশের যে বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রাখছে বিশেষজ্ঞ টিমের সাথে তারা কিন্তু বসেছে। সেখানটা আমরা দেখেছিলাম যে 3টি বিষয় উঠে এসেছে যে অনলাইন প্রক্সি কিংবা তাদের পোস্টাল ভোটের কিভাবে তারা প্রবাসীদের ভোট নিতে পারে। সেখানটা কিন্তু পরবর্তীতে আমরা দেখেছিলাম যে কমিশনের একটি কথা বলেছিল যে প্রক্সি ভোট নিয়ে আমরা দেখেছিলাম নির্বাচন কমিশনার তিনি সানাউল্লাহ তিনি কিন্তু বলেছিলেন যে প্রক্সি ভোটকে তারা মন্দের ভালো কিংবা এটি করা যেতে পারে বলে আমরা ধারণা করছিলাম। এবং এর পাশাপাশি আমরা কিন্তু যখন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু প্রবাসীদের ভোট নিয়ে কথা এসেছে এবং আপনি জেনে থাকবেন যেহেতু দেশের রাজনৈতিক দল যারা রয়েছে তাদের একটি প্রাপ্য ভোটের যে একটি প্রাপ্যতা থাকে তারা সেই জায়গা থেকে কিন্তু তারা চাচ্ছে যে প্রবাসীদেরকে ভোটের আওতায় আনার জন্য যাতে করে তারা ভালোভাবে তারা জয়ী হতে পারে। সেখানটা আমরা দেখেছিলাম যে কিন্তু কমিশনও বেশ আগ্রহী। এবং আপনি জেনে থাকবেন যে কমিশনের যে সিনিয়র সচিব রয়েছেন আক্তার আহমেদ তিনি কিন্তু এখন জাপানে অবস্থান করছেন এবং সেখানটায় প্রবাসীদের যে ভোটের যে কার্যক্রম এনআইডি বিতরণ থেকে শুরু করে সেই কাজগুলো করছেন। এবং এর পাশাপাশি এই আগামী সপ্তাহের শুরুতেই কিন্তু আমরা যেমনটি দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু কানাডায় প্রায় 2 সপ্তাহে সফরে যাচ্ছেন, যেখানটা কিন্তু প্রবাসীদের ভোট নিয়ে যে কার্যক্রমগুলো রয়েছে কিংবা এনআরডি সংক্রান্ত কার্যক্রম এবং ভোটারদের সচেতনতার যে কার্যক্রম সেগুলো কিন্তু বলছেন। এর পাশাপাশি আমরা যেমনটি দেখেছি যে বিগত কয়েকটি যে সভা হয়েছে, বিশেষ করে আপনি জেনে থাকবেন যে প্রধান নির্বাচন কমিশনের সাথে যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন দাবি দেওয়া কিংবা তাদের বিভিন্ন মতামত তারা জানায়, তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কিন্তু প্রবাসীদের ভোট নিয়ে বিশেষ করে
বিএনপির পক্ষ থেকে চলতি সপ্তাহের শুরুর দিনে যে রবিবার তারা কিন্তু একটি কথা বলেছিল যে প্রবাসীদেরকে ভোটের আওতায় আনার জন্য, এবং আমরা দেখেছিলাম এনসিপি এবং সেই সাথে জামায়াতে ইসলামী সহ অন্যান্য ছোট বড় দল সবাই কিন্তু প্রবাসীদের ভোট নিয়ে তারা কিন্তু বেশ তৎপর রয়েছে, আমরা কিন্তু সেই বিষয় দেখেছিলাম। অর্থাৎ স্বাধীনতার এত বছর পর আসলে বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি বড় সুখবর যে এবারের জাতীয় সংসদ নির্বাচনে হয়তো তারা ভোট দিতে পারছেন। সেক্ষেত্রে যাদের পাসপোর্ট নেই তারাও ভোট দিতে পারবেন। সেক্ষেত্রে 3 জন জাতীয় পরিচয়পত্রধারী তাদেরকে শনাক্ত করে দিলেই তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। দর্শক, ভোটের ট্রেনের এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।